প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় বল অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে নিউটনের প্রথম সূত্র, অর্থাৎ নিউটনের গতির যে প্রথম সূত্রটি রয়েছে সেই সূত্র সম্বন্ধে আলোচনা করব। তারপর জড়তার ব্যাখ্যা আমরা প্রদান করব, অর্থাৎ নিউটনের সূত্র থেকে কিভাবে আমরা এই জড়তা সম্বন্ধে একটা ধারণা পাই সেই জিনিসটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে বস্তুর ভর, এটা নিয়ে আলোচনা করব। লেখচিত্র, বেগ বনাম ত্বরণ, এখানে তোমাদের বই আছে যে তোমাদের বই দেখবা যে দুটো লেখচিত্র আছে অবস্থানের ক্ষেত্রে দেখানো হয়েছে তোমাদেরকে। যে লেখচিত্র যেখানে আমরা একটাতে পাবো হচ্ছে বেগ, আরেকটাতে পাবো হচ্ছে আমরা ত্বরণ, সেই লেখচিত্র নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে যে মূল যে টপিক, অর্থাৎ এই অধ্যায়টার নাম যে শব্দটি দিয়ে শুরু করা হয়েছে বা করা হয়েছে সেটা হচ্ছে বল। এই বল সম্বন্ধে আমরা একটু ধারণা নেব এবং এই বলের প্রকারগুলো সম্বন্ধে আমরা জানবো যে কী কী বল সাধারণত রয়েছে বা মৌলিক বলগুলো কী কী, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং তাদের বিস্তারিত আলোচনাগুলো আজকে করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তোমরা সবাই ইতিমধ্যেই জেনেছো যে নিউটনের তিনটি গতি বিষয়ক তিনটি সূত্র রয়েছে। সেই সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। যে সূত্রে বলা হয়েছে যে বাহ্যিক কোনো বল যদি আমরা কোনো একটা বস্তুতে প্রয়োগ না করি, তাহলে যদি একটা বস্তু গতিতে থাকে তাহলে বস্তুটা চিরকাল ওই সুষমভাবে সরলরেখা বরাবর চলতে থাকবে, আর স্থির কোনো বস্তু সারা জীবন ওই স্থিরই থেকে যাবে। অর্থাৎ আমরা যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে কোনো একটা স্থির বস্তু কখনোই গতিশীল হবে না, অথবা কোনো একটা গতিশীল বস্তু কখনোই স্থির হবে না। এটাই আসলে আমাদের প্রথম সূত্রে বলা হয়েছে। এটার ব্যাখ্যা যদি আমরা দেখি যে আসলে এটা কীভাবে সত্য, তাহলে দেখো যে আমরা যদি কোনো একটা বস্তুকে, ধরো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা এখানে স্থির রয়েছে, তো এই স্থির বস্তুটা যদি আমরা এটাকে গতিশীল করতে চাই তাহলে অবশ্যই কোনো না কোনো দিক থেকে এটাকে অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে। যদি আমরা সেই বস্তুটাকে কোনো রকমের বল প্রয়োগ না করি তাহলে এই যে স্থির বস্তুটা ছিল এখানে, সে সারা জীবন এখানে স্থিরভাবেই থাকবে বা থেকে যাবে। আর যদি আমরা ধরো এখানে আমরা 10 নিউটন বল প্রয়োগ করলাম এই দিকে, তাহলে বস্তুটা এই ধরো একটা পৃষ্ঠের উপর দিয়ে এইভাবে এটা সামনের দিকে এগিয়ে যাবে। ধরো সেটার অবস্থান এরকম একটা জায়গায় হলো, 5 নিউটন বল প্রয়োগ করার কারণে সে একটা দূরত্ব, ধরো এস দূরত্ব অতিক্রম করে এরকম একটা জায়গায় এসে থেমে গেল বা রয়ে গেল। তাহলে দেখো যে এই স্থির বস্তুটাকে আমরা কোনো না কোনো দিক থেকে একটা বল প্রয়োগ যদি আমরা না করতাম তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসতো না। তাহলে আমরা বলতে পারি যে যদি একটা বস্তু সারা জীবন একটা বস্তু স্থির আছে তাহলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করে সে স্থিরই থাকবে। আর ধরো একটা বাস, রোড দিয়ে একটা বাস মনে করো যাচ্ছে, ওকে, এই বাসটা এদিকে যাচ্ছিল। এখন ধরো সামনে এই কোনো একটা জায়গায়, ধরো এখানে একটা পথচারী এসে দাঁড়িয়ে গেছে, এখানে একটা পথচারী দাঁড়িয়ে গেছে রোডের মাঝখানে। তখন অবশ্যই এই ড্রাইভার, বাসের যে ড্রাইভার আছেন তিনি কিন্তু এই বাসটাকে দাঁড় করাবেন। দাঁড় করার জন্য কি ব্রেক কষবেন, ব্রেক চাপবেন, অর্থাৎ এই গাড়িটাকে থামানোর চেষ্টা করুন, আপ্রাণভাবে থামানোর চেষ্টা করুন যাতে করে অ্যাক্সিডেন্টটা না হয়। তাহলে এই যে ব্রেকটা কষলো সে, এই ড্রাইভার, সেখানে কিন্তু একটা বল প্রয়োগ করেছে। ও ব্রেক কষতেও কিন্তু এক ধরনের বল প্রয়োগ করতে হয়, যে এত বলে বা এত ত্বরণে বা এত মন্দনে এটাকে ব্রেক কষা হয়। ব্রেক কষলে তাহলে বস্তুটা থেমে যাবে বা এই গাড়িটা থেমে যাবে। তার মানে কি হচ্ছে, কোনো একটা গতিশীল বস্তুকে যদি আমরা থামাতে চাই বা ওটাকে স্থির করতে চাই তার জন্য কিন্তু একটা বলের প্রয়োজন হবে। যদি আমরা একে বল প্রয়োগ না করতাম তাহলে কিন্তু এটা থামতো না। এমনও হতে পারে যদি আসলে আমরা এটাকে একটা বেগ দিয়ে দিয়েছি, মনে করো যে এই গাড়িটাকে আমি 30 ms/1 বেগ দিয়ে দিয়েছি, তাহলে সাধারণত এটাকে আমরা ব্রেক না করছি তাহলে ওই বেগ দিয়ে সে চলতেই থাকবে। আর তোমরা যেহেতু জানো যে বেগ একটা ভেক্টর রাশি, তাহলে এই চলার পথে যদি আমরা কোনোভাবে এটাকে, যদি আমরা আমাদের হাতে স্টিয়ারিংও নাই, এমন একটা সোজা পথে একদম ফাঁকা ময়দানে আমি ছেড়ে দিয়েছি, তাহলে কি করবে সে এই বেগটা নিয়ে চলতে থাকবে। কিন্তু এখানে কথা আছে, এখানে একটা কথা আছে। সেই কথাটা কি, যে আসলেও একটা সময় এটার বেগটা আস্তে আস্তে হ্রাস পেয়ে যাবে। কেন হ্রাস পাবে? কারণটা হচ্ছে এই যে এই বাসটার যে চাকা রয়েছে, এই চাকাগুলো মাটিতে বা এই যে রোডের মধ্য দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় এখানে একটা ঘর্ষণ সেখানে তৈরি হচ্ছে। এই চাকার সাথে ওই রোডের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে বা
স্পর্শ হচ্ছে সেখানে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। এই ঘর্ষণ বলের সৃষ্টি হওয়ার কারণে এটা আস্তে আস্তে বা ধীরে ধীরে একটা সময় থেমে যাবে। তার মানে কি, এটাকে থামানোর জন্য এখানে ঘর্ষণ বলটা কিন্তু কাজ করেছে। যদি এমন হয় যে কোনো ফ্রিকশন নেই, কোনো ঘর্ষণ নেই, তাহলে যে বেগটা আমরা দেব সেই বেগ নিয়েই ওই বস্তুটা সমবেগে যেতেই থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। যদি কোনো রকমের বাধা দেওয়া না হয়, কোনো রকমের বল প্রয়োগ না করা হয়, তাহলে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে বা সুষম বেগে চলতেই থাকবে, আর স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে। এটাই ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র। আমরা ধারাবাহিকভাবে সব সূত্রগুলো, 3টা সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আজকে শিখছি হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা একটু যদি বলতে চেষ্টা করি, তাহলে নিউটনের প্রথম সূত্রটা আমাদের কিভাবে আমরা বলতে পারবো, যে কোনো একটা বস্তুকে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে একটা গতিশীল বস্তু সুষম দ্রুতিতে বা সুষম বেগে সরল পথে চলতেই থাকবে, আর স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটাই ছিল আমাদের প্রথম সূত্র। ওকে, এখন আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে জড়তা। জড়তাটা কি আসলে, বা এটা আসলে কিভাবে এর উৎপত্তি, কিভাবে আমরা এটাকে বুঝতে পারলাম যে জড়তা আসলে কি জিনিস বা কোত্থেকে আসলো। এরকম প্রশ্ন কিন্তু হয়ে থাকে যে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়, ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের বুঝতে হবে যে জড়তাটা আসলে কি। তো আমরা একটু আগে আলোচনা করলাম, প্রথম সূত্রে বলেছিলাম যে যদি আমরা বাহ্যিকভাবে বল প্রয়োগ না করি, তাহলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর একটা গতিশীল বস্তু সুষম বেগে চিরকাল একটা সরল পথেই চলতে থাকবে। তাহলে এই যে স্থির থাকা বা থাকতে চাওয়ার যে একটা প্রবণতা বা একটা ইচ্ছা বা একটা টেন্ডেন্সি, এটা, অথবা একটা গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকার যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা, এই প্রবণতা বা এই ইচ্ছাটাকেই বলা হবে বা এই ধর্মটাকেই বলা হবে জড়তা। তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি যে নিউটনের প্রথম সূত্র থেকেই আমরা এই জড়তার ধারণাটা পেয়েছি বা পাই। ওকে, তাহলে জড়তাটা আসলে কি? জড়তা হচ্ছে যে কোনো একটা বস্তু, সেটা হতে পারে স্থির, হতে পারে গতিশীল, সে যে অবস্থাতেই আছে সেই অবস্থাতেই থাকতে চাইবে, বা সেই অবস্থাতে থাকতে চাওয়ার যে ধর্ম বা ইচ্ছা, এটাই হচ্ছে জড়তা। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে ধরো একটা গতিশীল বস্তু যাচ্ছে, একটা সমবেগ নিয়ে যাচ্ছে, তাহলে সে চাইবে কি, যে সে সেই বেগেই যেতেই থাকবে। অথবা একটা স্থির বস্তু একটা জায়গায় পড়ে আছে বা স্থির রয়েছে, তাহলে সে চাইবে কি, সে সবসময় ওই স্থিরভাবেই থাকতে চাইবে। তাহলে এই যে স্থিরভাবেই থাকতে চাওয়া অথবা গতিতে থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, এটাকে আমরা বলবো জড়তা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি বস্তুর ভর। আমরা যদি এটা স্বাভাবিক সেন্সে চিন্তা করি, বস্তুর ভর বলতে আমরা কি বুঝবো? ধরো এই যে আমার কাছে একটা মার্কার রয়েছে, এই মার্কারটা আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই মার্কারটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এর মধ্যে টুকরো টুকরো অনেক কণা আমরা পাবো। তাহলে এই মোট কণা বা এই মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর। এটা আমরা আমাদের স্বাভাবিক চিন্তায় আমরা এটা এইভাবেই বলতে পারি, ভর এটাকেই বলে। কিন্তু আসলেও একটু আগে আমরা দেখলাম যে জড়তা আসলে আমরা যদি এরকমটা চিন্তা করি, ধরো এখানে একটা বড় একটা পাথর, ধরো একটা বড় পাথর রয়েছে এখানে, আমরা এটাকে পাথরের মতো করেই আঁকার চেষ্টা করি। ধরো এই একটা বড় পাথর এখানে রয়েছে, আর পাশেই আরেকটা ধরো ছোট পাথর রয়েছে, একই সারফেসের উপরে পাথর রয়েছে। ধরো আমরা এটার উপর ধরো 20 নিউটন বা ধরো 100 নিউটন বল প্রয়োগ করলাম। প্রয়োগ করে হয়তোবা একটু এর অবস্থানের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। আর এটাতেও ধরো সেম বল আমরা প্রয়োগ করলাম, এটাতেও আমরা 100 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়টাকে দেখি বা প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে এই বস্তুটাকে আমরা যতটা সরাতে পেরেছি তার চেয়ে অনেক কম বেশি এটাকে সরাতে পেরেছি। কারণ এই ছোট বস্তুটাকে যদি আমরা একই বল এটাকেও দিচ্ছি এটাকেও দিচ্ছি, এই বস্তুটাকে সরাতে আমার যে বলটা আমরা প্রয়োগ করেছি ওই বলে এটা অনেক বেশি সরে যাবে, এটা ডিস্টেন্সটা অনেক হয়ে যাবে, মানে অনেক দূর পর্যন্ত এটাকে সরানো সম্ভব হবে। কিন্তু ওই একই পরিমাণ বল দিয়ে এই বড় বস্তুটাকে সরাতে কিন্তু একটু কষ্টই হবে, বা একে কম পরিমাণে সরানো যাবে। তাহলে তোমরা যদি এখন আসল বিষয়টাকে একটু থিঙ্ক করার চেষ্টা করো যে এর মধ্যে
পদার্থের পরিমাণটা খুব বেশি রয়েছে আর এর মধ্যে পদার্থের পরিমাণটা কম রয়েছে। তাহলে এখানে থাকতে চাওয়ার, এর স্থির থাকতে, এই বল প্রয়োগ করার পরেও এর স্থির থাকার যে একটা ইচ্ছা বা থাকতে চাওয়ার যে একটা ধর্ম, এর কিন্তু আরো বেশি হবে। এর চাইতে এর স্থির থাকতে চাওয়ার ধর্মটা বেশি হবে। তার মানে কি, এর জড়তাটা বেশি হবে। এর মধ্যে পদার্থের পরিমাণটা বেশি হওয়ার কারণে এর স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা সেটা বেশি থাকবে আর এর কম থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যার ভর বেশি তার জড়তা বেশি হবে, আর যার ভর কম তার জড়তাও কম। তাহলে আমরা বলতে পারি আরেকভাবে, মানে ফিজিক্সের ভাষায় যদি আমরা বলি তাহলে বলতে পারবো যে ভর হচ্ছে জড়তার পরিমাপ বা ভর হচ্ছে জড়তার পরিমাপক। এইভাবেও কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, যেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। তাহলে দেখো কিভাবে জড়তার পরিমাপক। দেখো এখানে যে এই বস্তুটার ভর অনেক কম ছিল, ধরো এটাকে আমরা বলি যে এটা হচ্ছে 20 কেজি। এটা ধরো তাহলে কত হবে, অনেক বড় যেহেতু, তাহলে এটা হবে 50 কেজি ধরো। তাহলে এর ভরটা অনেক বেশি আর ওর ভরটা অনেক কম, যার কারণে এই বস্তুটাকে সরাতে আমার বেশি পরিমাণে বল প্রয়োগ, একই পরিমাণ যদি সরাইতে চাই তাহলে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, আর এটাকে অল্প পরিমাণে বল প্রয়োগ করলে এটাকে আমরা সরাতে পারবো। ওকে, তাহলে যার ভর বেশি তার জড়তা বেশি হবে, যার ভর কম তার জড়তা কম হবে। এভাবে আমরা ভরকে সংজ্ঞায়িত করতে পারি। ওকে, এরপর আমাদের যে তৃতীয় বিষয়টি রয়েছে সেটা আলোচনা করলাম আমরা। এরপরে লেখচিত্রের কথা বলা হয়েছে। তোমাদের বইয়ে দুটো লেখচিত্র দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে 65 এই পেজে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি একটু তোমাদের একে দেখানোর চেষ্টা করতেছি। ধরো এটা 0, এই লেভেলে এটা T1, এই লেভেলে এটা T2। এইদিকে ধরো সরণ বোঝানো হয়েছে, সরণকে এস দিয়ে প্রকাশ করে, এইদিকে টাইম বোঝানো হয়েছে T। আরেকটা লেখচিত্র ছিল একই রকমের, এই লেভেলে এটা হচ্ছে T1, এই লেভেলে এটা হচ্ছে T2, এটা 0। এইদিকে বেগ বোঝানো হয়েছে, এইদিকে টাইম বোঝানো হয়েছে। তাহলে আমরা গত অধ্যায়ে কিন্তু লেখচিত্র সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছিলাম। যে আইডিয়াতে বলা হয়েছিল যে আমি তোমাদেরকে বলেছিলাম বা শিখিয়েছিলাম, তাহলে এটাকে এইভাবে আমরা শেষ করে দিতে পারি, এখানে এটাকে শেষ করে দিতে পারি। যে আইডিয়া আমরা বলেছিলাম যে এটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে সময়। তাহলে সরণ বনাম সময় যে লেখচিত্রটা রয়েছে, সেই সরণ বনাম সময় লেখচিত্রতে যে ঢাল আমরা পাবো বা যে স্লোপটা পাবো, স্লোপ বলতে আমরা আসলে কি বুঝি সেটা আগে দেখি আমরা। স্লোপ হচ্ছে নর্মালি দেখো এইরকম, এই যে মূল বিন্দুগামী বা যে কোনো একটা সরল রেখা এইভাবে পাবো যে আমরা, এটাকে আমরা ঢাল বলবো, ঢাল বা স্লোপ। আর ঢালকে আমরা সাধারণত tan থিটা দিয়ে প্রকাশ করে থাকি, এটাকে y ভাগ x বলা হয়। এটা যদি x অক্ষ হয় আর এটা যদি y অক্ষ হয় তাহলে আমরা ঢাল সমান সমান y ভাগ x লিখতে পারি, অথবা লম্ব ভাগ ভূমি লিখতে পারি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার স্লোপ বা ঢাল। তাহলে খেয়াল করো, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো এখান থেকে এই যে 0 সময় থেকে T1 সময়, এই সময়টাতে দেখো যে সময়ের সাথে সাথে আসলে আমরা কি বুঝতেছি, দেখো এখান থেকে এই পর্যন্ত সময়ের সাথে সাথে কিন্তু এখানে সরণটা বেড়েছে বা অতিক্রান্ত দূরত্বটা কিন্তু এখানে বেড়ে গিয়েছে। তাহলে এই জায়গাটায় আমরা একটা কি পাবো, বেগ পাওয়া যাবে। অর্থাৎ বেগ বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে থাকি। তাহলে যেহেতু এখানে অবস্থান পরিবর্তন হচ্ছে, তার মানে এই রেখাটা উপরের দিকে উঠছে, এই পর্যন্ত উপরের দিকে উঠেছে, তাহলে এখানে বেগটাকে আস্তে দূরত্বটাকে আস্তে বেড়েছে, সময়ের সাথে দূরত্বটা বেড়েছে, তাহলে অবশ্যই এখানে আমরা একটা বেগ পাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত বস্তুটা কি যাচ্ছে, সমবেগে যাচ্ছে। আবার দেখো এই T1 থেকে T2 এই লেভেলটা দেখো, এটা x অক্ষের সমান্তরালে এসেছে, এটা আমার x অক্ষ, এটা x অক্ষ, আর এটা হচ্ছে আমার y অক্ষ, এটা x অক্ষ আর এটা y অক্ষ। তাহলে দেখো এই T1 থেকে T2 এই যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে দেখো সরণটা একটু বাড়েনি, একদম সোজা একটা সরলরেখা হয়েছে। যদি আমরা সরলরেখা রাখি, আমি একটু দেখি সরলরেখা করে দিচ্ছি, এই সোজা একটা রেখা হয়েছে, তার মানে এখানে কোনো সরণ হয়নি, একেবারে সরণের মান একেবারে 0। তাহলে আমরা তো বেগ সমান সমান জানি, বেগ v = h/t। তাহলে দেখো যেহেতু সরণ ঘটে না, তার মানে t এর মান s এর মান 0, তাহলে এখানে টোটালি 0 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কোনো সরণ
ঘটেনি, এখানে তার কোনো বেগও পাওয়া যাবে না। ওকে, আবার দেখো T2 থেকে মোটামুটি পর্যন্ত এই লেভেলে এসে এখানে পর্যন্ত এসে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আবার তার সরণটা আমরা এখান থেকে আপ করেছে, মানে কি বেড়েছে। তাহলে এখানেও আমরা একটা বেগ পাবো, এটা হচ্ছে একটা সমবেগ। তাহলে এখান থেকে এই লেভেল এটা সমবেগ পেয়েছি, এখান থেকে এটা সমবেগ পেয়েছি বা বেগ পেয়েছি। আবার দেখো এখান থেকে এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, মানে কি অতিক্রান্ত দূরত্ব আমরা পাইনি, এখানে যা ছিল তাই আছে। অতএব এখানেও আমার কোনো বেগ পাওয়া যাবে না, এখানেও v0। তবে এখানে আমরা v এর একটা মান পাবো, এটা হলো সমবেগ। এখানে আমরা বেগের একটা মান পাবো, এখানে বেগ আছে, আর এখানেও আমার v0 হবে, কারণ এখানেও আমার কোনো সরণ ঘটেনি, তার মানে এখানে আমার বেগ 0। আবার পরের চিত্র দেখো যে বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হয়েছে। তাহলে বেগ বনাম সময়ের লেখচিত্র থেকে যেটা আমরা পাবো সেটা কি পাবো, যে ঢাল হিসেবে যেটাকে আমরা পাবো সেটা হবে ত্বরণ। আমরা শিখেছিলাম, আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম বা আমাদের যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম গতি সমীকরণ, ওখানে লেখচিত্র আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে যে বেগ বনাম সময় লেখচিত্র থেকে যে ঢাল পাবো সেটা হচ্ছে ত্বরণ। আর ঢালকে নরমালি আমরা কি ট্যান থিটা দিয়ে প্রকাশ করি, ট্যান থিটা ইকুয়াল টু y ভাগ x বা লম্ব ভাগ ভূমি বা বেগ ভাগ সময়। ওকে, আচ্ছা এই হলো আমাদের চিত্র। দেখো এখান থেকে এই 0 থেকে শুরু করে t1 সময় পর্যন্ত এখানে কিন্তু বেগটা বেড়েছে। এইভাবে একটা রেখা উপরের দিকে যাওয়া মানে কি সময়ের সাথে সাথে তার বেগটা বাড়ছে। এবং দেখো একটা সরল রেখা হয়েছে, যদি সরল রেখা হয় তাহলে বুঝতে হবে যে ওটা সমত্বরণে অথবা সমবেগে যাচ্ছে। যেহেতু এখানে বেগ বনাম সময় লেখচিত্র থেকে দেখানো হয়েছে তাহলে অবশ্যই বেগ বেড়েছে, তার মানে কি এটা ত্বরণ রয়েছে। কি ত্বরণ? এটা হচ্ছে সমত্বরণ, কারণ একটা সরল রেখা হয়েছে, মানে কি একই হারে বাড়ছে বা বেগটা একই হারে বাড়ছে, তাই এটা সমত্বরণ হবে। আবার দেখো T1 থেকে T2 পর্যন্ত এই পর্যন্ত বেগটা কিন্তু বাড়েনি, অর্থাৎ এই লেভেলেই আছে, বেগটা যে লেভেলে ছিল সেই বেগেই সেই লেভেলে আছে। তার মানে কি এখানে সমবেগে আছে, অর্থাৎ ইও যা ভিও তাই। অতএব এই জায়গায় কি ত্বরণ থাকবে? এখানে ত্বরণ থাকবে না, কারণ কি যেহেতু ত্বরণের সংজ্ঞাই আমরা জানি যে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি। যেহেতু এখানে বেগ বৃদ্ধিই পায়নি বা হ্রাসও হয়নি, তাহলে এখানে কোনো ত্বরণও ঘটেনি। আবার দেখো T2 থেকে এই পর্যন্ত এই লেভেলে আবার বেগটা বেড়েছে, এখানে আমরা একটা ত্বরণ পাবো। এটা কেমন ত্বরণ? এখান থেকে একটা সমত্বরণ পাবো। আবার দেখো এখান থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত এখানেও কোনো ত্বরণ বেগ বৃদ্ধি পায়নি, সো এখানেও কোনো ত্বরণ থাকবে না। তাহলে এই হলো আমাদের লেখচিত্র নিয়ে আলোচনা। এরপর আমরা জানবো হচ্ছে যে বলটা আসলে কি। খুবই ফিজিক্সের আসলে আমরা এর আগের অধ্যায়টা ছিল গতি, আর গতি সম্বন্ধে না জানলে বা ওখান থেকে যদি আমরা একটু পড়ে না আসতাম তাহলে বল সম্বন্ধে আমরা ওইভাবে ভালোভাবে বুঝতে পারবো না। এই জন্য আমাদের আগের অধ্যায়টা হয়েছে গতি, এবার আসে বল। আর বল হচ্ছে ফিজিক্সের একদমই বেসিক একটা জিনিস, অর্থাৎ বল ছাড়া আসলে আমরা এই ফিজিক্স চিন্তা করতে পারবো না। সো এই অধ্যায়টাকে আমাদের খুব মনোযোগ দিয়ে ভালো করে বুঝে পড়তে হবে। আর ফিজিক্স মানে হচ্ছে বুঝে পড়া। এখানে আসলে আমরা কোনো কিছু যদি একেবারে মুখস্থ করার চেষ্টা করি তাহলে আমরা ভুল করব। পড়ার সময় অবশ্যই আমাদেরকে এটা ভালো করে বুঝে পড়তে হবে। আর এখনকার যে ফিজিক্স সেটা সম্পূর্ণ অ্যাপ্লাইড ফিজিক্স, অর্থাৎ এটা প্রয়োগ। এখানে আসলে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে প্রয়োগের মাধ্যমে শিখতে হবে বা প্রয়োগের মাধ্যমে এটাকে আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন এমন কিছু নয় যে এটা সম্পূর্ণ মুখস্থ করলে হবে না, এটা আমাদের প্রয়োগের মাধ্যমেই শিখতে হবে। ওকে, দেখো বলটা আসলে কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আসলে যে নর্মালি আমরা বলতে পারি যে যা একটা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, অথবা একটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এটাকে আমরা সাধারণত বল বলি। অর্থাৎ একটা বস্তুর সেটা যদি গতিতে থাকে তাহলে গতির যে পরিবর্তন বা একটা বেগে থাকে তাহলে বেগের পরিবর্তন ঘটানোর জন্য এই বলেরই প্রয়োজন হয়। আমরা কিন্তু নিউটনের যে আমরা প্রথম সূত্রটা পড়েছিলাম ওখানে কিন্তু আমরা একটা লাইন পড়েছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু স্থিরই থাকবে আর একটা গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতেই থাকবে। ধরো এমন একটা ঘটনা ঘটে গেল, একটা বস্তুকে আমরা কোনো রকমের বল প্রয়োগ করছি না, কোনো রকমের বাধাও তার নেই, তাকে একটা বেগ দিয়ে দিয়েছি, তাহলে সে ওইভাবেই চলতে থাকবে। কিন্তু ওই বস্তুটাকে থামানোর জন্য অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে হয়তো বা এমন হতে পারে যে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা একটা বেগ নিয়ে যাচ্ছে, ধরো এত ms ইনভার্স 1 বেগ নিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই দিক থেকে আরেকটু বল প্রয়োগ করি তাহলে হয়তো বা এটার বেগটা একটু বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে ধরো 35 ms ইনভার্স 1 হয়ে গেল।
ওয়ান হয়ে এইভাবে এদিকে চলতে থাকবে। এমনও হতে পারে যে আমি এটাকে এইদিকে বাধা দিচ্ছি, বাধা দানকারী এটা বল দিই, তার মানে কি এটাকে আমি বা ব্রেক কষা হলো, ধরো এটাকে ব্রেক কষা হলো, বা এটাকে কোনো কিছুর সাথে অন্য একটা ছোট গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেললো, ধাক্কা খেলো, তাহলে এটাকে মনে ধাক্কা খেলো, এভাবে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার কারণে কি হবে, এর বেগটা আগে যা ছিল তার থেকে একটু হলেও কমে যাবে, হতে পারে সেটা 28 ms/1 এরকম হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো যে ওই বস্তুটার বেগের পরিবর্তন হবে। আর কেন হলো, এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে এই কারণে হলো। এই জন্য আমরা বলতে পারি যে যা আসলে কোনো একটা গতিশীল বস্তুটাকে স্থির করে বা করতে চায়, অথবা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এটাকে আমরা বল বলতে পারি। এবার আসবো আমরা বলের প্রকারভেদ। আমরা বিভিন্ন ধরনের, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে বল আসলে কত ধরনের, বিভিন্ন ধরনের বল প্রয়োগের কথা বলতে পারো। যেমন বলতে পারো যে একটা ট্রাক, মালবাহী একটা ট্রাক অনেক মাল নিয়ে সে টেনে নিয়ে যাচ্ছে, মালগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। অথবা ধরো একটা ট্রাকের ব্রেক কষা হলো, একটা বল দিয়ে ব্রেক কষা হলো। অথবা একটা গতিশীল বস্তুকে আমি বাধা দিয়ে বল প্রয়োগ করে আমি সেটাকে থামিয়ে দিলাম, বিভিন্ন ধরনের বল। তারপরে হতে পারে মানে আকর্ষণ, একটা চুম্বক একটা চুম্বককে আকর্ষণ করছে, আবার বিকর্ষণ করছে, এটাও এক ধরনের বল। বিভিন্ন ধরনের বলই আমরা বলতে পারবো। সব ধরনের বলকে এখন ফিজিক্সের ভাষায় এটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করে সাধারণত বলটাকে মৌলিকভাবে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়টি? 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে তোমার বিদ্যুৎ বা তড়িৎ চুম্বকীয় বল, বিদ্যুৎ বা তড়িৎ চুম্বকীয় বল। 3 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল। 4 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই 4টি মৌলিক বলে ভাগ করা হয়েছে। আমরা যে বলের উদাহরণ দিই না কেন, এই 4টার যে কোনো একটার মধ্যেই পড়বে। এবার আসো আমরা আলোচনা করব মহাকর্ষ বল নিয়ে। মহাকর্ষ বলটা আসলে কি, তারপর ধারাবাহিকভাবে আমরা বাকি বলগুলো নিয়ে আলোচনা করব। মহাকর্ষ বলটা হচ্ছে, ধরো এই যে মহাবিশ্ব বা মহাবিশ্বের মধ্যে অনেক বস্তু রয়েছে, এই বস্তুগুলো পরস্পরকে এই ভরের কারণে, তাদের মধ্যে ভর থাকার কারণে একজন আরেকজনকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। যেমন ধরো যে আকর্ষণ বলের কারণে সূর্যের চারদিকে আমাদের পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো আবর্তন করছে বা ঘুরছে। আবার আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ যে চাঁদ রয়েছে, সেই চাঁদটা আমাদের পৃথিবীর চারদিকে আবর্তন করছে এই মহাকর্ষ বলের কারণেই। ওকে, তাহলে মহাকর্ষ বলের উদাহরণগুলো আমরা পেলাম। আর এই মহাকর্ষ বলটা কিন্তু মোটামুটি শক্তিশালী একটা বল, এবং অনেক দূরত্ব থেকে, মানে অনেক বিশাল দূরত্বে থেকে এটা এই তার আকর্ষণ করার ক্ষমতাটাকে রাখতে পারে বা আকর্ষণ করার ক্ষমতা তার থাকে। যেমন ধরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক অনেক বেশি, তারপরেও কিন্তু পৃথিবী এই মহাকর্ষ বলের কারণেই কিন্তু সূর্যের চারদিকে আবর্তন করছে বা ঘুরছে। আবার ধরো এদিকে যেমন ধরো আমাদের চাঁদ আমাদের পৃথিবীর চারদিক দিয়ে ঘুরছে, এটাও কিন্তু আসলে এই মহাকর্ষ বলের কারণেই ঘুরে। আর মধ্যাকর্ষণটা আসলে কি, যেমন ধরো এই পৃথিবী আমাদেরকে যে, অর্থাৎ মহাবিশ্বের মধ্যে এই পৃথিবী আমাদেরকে বা আমাদের পৃথিবীতে অবস্থিত অন্যান্য যে বস্তুগুলো রয়েছে তাদেরকে তার কেন্দ্রের দিকে টানে, এটা হচ্ছে আমাদের মধ্যাকর্ষণ বল। ওকে, আচ্ছা, এরপরে আসবো যে তড়িৎ চুম্বকীয় বল। তোমরা দেখেছো যে চুম্বক, একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করছে, এবং এটা যদি একই মেরু একদিকে করে ধরা হয় তাহলে এটাকে বিকর্ষণ করবে। ওকে, অর্থাৎ এটা সাউথ মেরু, এটার সাউথ মেরু যদি আমরা একই দিকে ধরি তাহলে দেখা যাবে যে এটা বিকর্ষণ করছে, আবার নর্থকে বিকর্ষণ করবে, আর সাউথ নর্থ এটা আবার একজন আরেকজনকে আকর্ষণ করবে। আবার ধরো একটা প্র্যাকটিক্যাল জিনিস তোমরা হয়তো অনেকে করে দেখেছো, যেটা হচ্ছে চিরুনি দিয়ে মাথা আঁচড়ার পর তোমরা যদি কয়েকটা কাগজের টুকরোকে ওই চিরুনির কাছে নাও তাহলে দেখা যাবে যে ওই কাগজের টুকরোটাকে চিরুনি আকর্ষণ করছে। এখানে স্থির একটা তড়িৎ সৃষ্টি হয়, যার কারণে এই তড়িৎটা ওই কাগজটাকে আকর্ষণ করে। কিন্তু এদিকে দেখো যে মধ্যাকর্ষণ বলটা কি করে, পৃথিবী ওই কাগজ এবং চিরুনি দুটাকে কিন্তু তার দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলটাকেও কিন্তু এই তড়িৎ চুম্বকীয় বলটা হার মানিয়ে তারা একজন আরেকজনকে আকর্ষণ করছে। তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে মহাকর্ষ বলের থেকে এই তড়িৎ চুম্বকীয় বলটা অনেক বেশি শক্তিশালী।
সেটা কেমন শক্তিশালী? ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ 10⁻36 এত গুণ বেশি শক্তিশালী। আর ট্রিলিয়ন বলতে আমরা কি বুঝি? 10⁻, এত বলতে আমরা ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন। তাহলে 1 ট্রিলিয়ন বলতে আমরা কি বুঝবো? 10⁻12, এটাকে আমরা 1 ট্রিলিয়ন বলতে পারি। আচ্ছা, তাহলে মহাকর্ষ বলের থেকে আমাদের তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে কত গুণ বেশি শক্তিশালী? ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এর রেঞ্জটা কম হবে, অর্থাৎ মহাকর্ষ যে বলটা রয়েছে সেটা অনেক দূরত্ব থেকেও কিন্তু আকর্ষণ করতে পারে, কিন্তু এই যে তড়িৎচুম্বকীয় বল এটার মধ্যে দূরত্বটা কিন্তু অল্প হতে হয়, খুবই অল্প হতে হয়। বেশি দূরত্ব হলে কিন্তু এই আকর্ষণ বলটা কাজ করে না। এরপরে আসে আমাদের সবল নিউক্লিয় বল। এটা তড়িৎচুম্বকীয় চাইতে একটু তোমার একটু কম শক্তিশালী, অর্থাৎ তবে এটা মহাকর্ষ বলের থেকে কিন্তু শক্তিশালী। মহাকর্ষ যে বলটা রয়েছে তার থেকে এই বলটা বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এটার পাল্লাটা কত? আসলে কত দূরত্বের মধ্যে কাজ করতে পারে? এটা 10⁻18 মিটার দূরত্বের মধ্যে কাজ করতে পারে। এর থেকে বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আর কাজ করতে পারবে না। আর এটা হচ্ছে ওটার থেকে ট্রিলিয়ন গুণ বেশি, অর্থাৎ আমার তড়িৎচুম্বকীয় বল যেটা রয়েছে তার থেকে ট্রিলিয়ন গুণ বেশি এই বলটা কাজ করে। সর্বশেষ হচ্ছে আমার দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলটা এটা হচ্ছে এটার পাল্লাটা কেমন? এটার পাল্লাটা হচ্ছে 10⁻15 মিটার দূরত্বে, অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তু থেকে যদি এত মিটার দূরত্বে থাকে এটা কিন্তু খুবই কম, 1/10⁻10 এতটুকু দূরত্বে থাকে, তাহলে এটা এই বলটা কাজ বা কর্মক্ষম থাকে বা কাজ করতে পারে। যেমন ধরো যে একটা পরমাণুর মধ্যে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রন একে আরেকজনের সাথে এই দূরত্বের মধ্যে থাকে বলে তাদের মধ্যে এই বলটা কাজ করে থাকে। অর্থাৎ এই দুর্বল নিউক্লিয় বল দ্বারা কিন্তু প্রোটন আর নিউট্রন একটা আরেকটার সাথে জাপটে থাকে বা একটা বন্ধনের মধ্যে থাকে এবং শক্তিশালী। আর যেহেতু অল্প দূরত্বের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি থাকে, তাই একটা পরমাণুকে ভেঙে যদি আমরা আরেকটা পরমাণু তৈরি করতে চাই সেখানে আমার প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হবে, শক্তি উৎপন্ন হবে। অথবা একাধিক পরমাণুকে যুক্ত করে যদি একটা বড় পরমাণু করার চেষ্টা করি আমরা, সেখানে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি যে যেমন এই যে আমাদের পারমাণবিক যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে এগুলোতে যে হাঙ্গামাটা হয় বা যে বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় সেটা আসলে কিন্তু এই প্রচুর পরিমাণে শক্তি থাকার কারণেই হয়ে থাকে। এই নিউক্লিয় বলের কারণে কিন্তু এই বিশাল ধরনের ধামাকা হয়ে যায়। তাহলে তোমরা আজকে আমরা বেশ কিছু তথ্য নতুন জানলাম, হয়তো তোমরা এটা আগেও দেখেছো, কিন্তু এই সম্বন্ধে ভালো একটা ধারণা হয়তো ছিল না তোমাদের। যাই হোক, তোমরা আবারও আমি বলবো যে তোমাদের বইয়ের যে পুরো অধ্যায়টা আছে সেই অধ্যায়টাকে তোমাদেরকে আগে ভালোভাবে রিডিং করতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে রিডিং করতে হবে এবং আন্ডারলাইন করে পড়তে হবে, যাতে করে তোমরা এমসিকিউতে ভালো করো। আর প্রথমে অধ্যায়টাকে যদি আমরা একবার পুরোটা গো থ্রু করতে পারি বা পড়ে ফেলতে পারি তাহলে আমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি তোমাদের প্রথমে আগে বেসিকটা দিব, তারপর আস্তে আস্তে আমরা ম্যাথের দিকে যাব। আর এই অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার। তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো দেখে থাকো, আমার পূর্ববর্তী যে কয়েকটা ক্লাস ছিল গতি অধ্যায়ের উপরে, সেই ক্লাসগুলো হয়তো আশা করি তোমরা দেখেছো। এবং এখানেও আমি চেষ্টা করব তোমাদের সাথে ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করার এবং খুব সহজভাবে যে আমরা বুঝে করবো কিভাবে, সেইভাবে আমি করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।